পর্ব ৮। বাংলা ভাষার দিকে খুব টান ছিল বলে ছোটবেলা থেকেই ভাইয়ার শেলফ থেকে চুরি করে মাতৃভাষা নামের কম্পোজিশন বইটা পড়তাম। তাতে সূর্য, চন্দ্র, সমুদ্র, বায়ু এসবের গুচ্ছের সমনাম দেওয়া ছিল। মুখস্থ করতাম লুকিয়ে লুকিয়ে। আমরা ছোট থাকতেই ক্লাস 10-এর ছাত্র ভাইয়া মারা গিয়েছিলেন। তাই তার সাজিয়ে রেখে যাওয়া শেলফে হাত দেওয়া আমাদের নিষেধ। ম্যাট্রিক ক্লাসের পাঠ্য মাতৃভাষা আর জগদীশচন্দ্র রায় বিএ-বিটির আধুনিক বাংলা ব্যাকরণ বই দুটি বড় টানত আমাকে। ব্যাকরণের জন্য নয়, নানা প্রবাদ, প্রবচন আর ছন্দ আলোচনার সূত্রে চমৎকার সব ছন্দময় কবিতা ছিল বলে। কবিতা পড়ার ফলও ফলেছিল অচিরে। এরপর থেকে টুকটাক কবিতা লেখা চলছিল বেশ কিছুদিন, বোধহয় ক্লাস 9-10 পর্যন্ত। তবে নবাবের মতন ওরকম হতচ্ছাড়া কবিতা লিখিনি। নবাব হচ্ছে মাসুদ রানা খ্যাত কাজী আনোয়ার হোসেন। যা সর্দারিটা না করেছি ছোটবেলায় ওর উপরে, কিছু লিখে টিকে আনলে ঢের কাটাকুটি করে দিতাম। একবার ওর এক কবিতা দেখে রেগে জ্বলে উঠেছিলাম। লিখেছিল, আমরা পরীর দল, খেলি ফুটবল, কেউ দেখে না চোখে, ভয় করে সব লোকে, আমরা চলি উড়ে, সাদা মেঘ ফুঁড়ে। কিন্তু পরীর দল কখনো ফুটবল খেলতে পারে? যা নয় তাই লিখলেই হলো। নান্দনিক বোধের ওই অবমাননা সহ্য করা কঠিন হয়েছিল। সে স্মৃতি মোছেনি এখনো। অথচ দিনকাল কেমন পাল্টে গেছে এখন। একদিন এই কবিতা শুনে হুমায়ুন আজাদ বললেন কিনা, বাহ, বেশ তো কল্পনা। পরীর দল ফুটবল খেলছে শুনে বাঁকা চোখে তাকালাম শুধু। এ কি বোম্বাগড়ের রাজার পিসি যে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে ছেলেদের আমোদ দেবে? ও সহ্য হয় না আমার একদম বাপু। নবাবের উপর সর্দারির কথা বলছিলাম। ওরা যদি ঢিল ছুটত তো মুখ বাঁকিয়ে বলতাম, ওহ, এইটুকু? আমার ঢিলে তো গঙ্গা পার। নবাবও ছাড়ত না, বলতো, ছোড়েন তো দেখি ইট। তখন বলতাম, ও যখন তখন ছোড়া যায় না, সময় আছে। কখনো অজুহাত হতো, ভরা পেটে ইট ছুড়লে দূরে যায় না। কখনো বলতাম, এখন পেট একদম খালি, এখন ছোড়া যাবে না। সত্যি সত্যি ছুঁড়েও দেখিয়ে দিতাম। যত জোরেই ছুঁড়ি না কেন, একটু গিয়েই থপ করে ইট পড়বে কাছাকাছি। তখন ওরা বেশ ছোট, তাই বেশি কিছু বলতে পারত না। নবাবের আনুগত্যের আরও একটা কারণ ছিল। দোষ করে আম্মুর কাছে পাখার ডাঁটি খেলে আমার কাছে সান্ত্বনা মিলত। একবার তো রাগ করে সুলতান নবাব 2 ভাই বাড়ি ছেড়ে চলে যাবে, সে আর ফিরবার নয়। বেগতিক দেখে আমি বললাম, চল, আমিও যাব তোদের সঙ্গে। না হলে রেঁধে দেবে কে? ঠিক হলো, নবাবরা বনে কাঠ কেটে এনে বিক্রি করে টাকা আনবে, আর আমি ঘর সংসার সামলাব। পুটলি বেঁধে বেরোলাম বাড়ি থেকে। ইউনিভার্সিটি গেট হাউসের উত্তর দিকের বাড়িতে থাকতাম তখন। এখন যে দিকটাতে মেডিকেল কলেজের দাঁত, চোখ ইত্যাদির চিকিৎসার আউটডোর, তার পূব দিকে। 3 জনে গুটি গুটি হেঁটে দক্ষিণের গেট হাউসের পশ্চিম দিকের পুকুর ধারে পৌঁছালাম। আমি বললাম, গোসল তো করতেই হবে, চল এখানেই গোসলটা করে নিই। নামলাম পুকুরে। পানিতে আমার ভীষণ ভয়, কাজেই ঘাটের সিঁড়িতেই 2-1 ধাপ পানিতে নেমে বসে আজলা করে পানি তুলে গায়ে দিলাম। সুলতান নবাব নেমেছে পুকুরে। ওরা উঠলে পরে আমি উঠে দাঁড়াতে গিয়ে খেলাম এক পিছল। নবাব ধরল তাড়াতাড়ি। সে কি কৃতজ্ঞতা আমার! বারবার বলতে লাগলাম, তুই আমার জীবনটা বাঁচালি, একথা ভুলব না কোনো দিন। ততক্ষণে বেলা হয়েছে ঢের, পেট চোঁচো করছে সবারই। মওকা বুঝে বললাম, আজ বড় একটা বিপদ গেল, চল আজ বাড়ি ফিরে যাই, কাল সকালে উঠে বেরিয়ে পড়ব তাড়াতাড়ি। এমনি করে সেদিনকার মতন ঘর ছেড়ে বেরিয়ে যাবার ঝোঁকটা কাটানো গেল। ওই পুকুরেই পরে ডুবে মারা গিয়েছিল 9 বছর বয়সের সুলতান। তখন আমরা দক্ষিণ দিকের গেট হাউসে থাকি। সেজে দুলাভাইয়ের সঙ্গে সুলতান, নবাব, নুরু পুকুরে গোসল করতে যাবে। সেই সময় আম্মু দুলাভাইকে একটা আতা খেতে দিলেন। ওরা কি আর থামতে পারে? তাকে রেখেই ছুটল পুকুরে। দুলাভাই খানিক পরে হেলতে দুলতে গিয়ে দেখেন নুরু গম্ভীর হয়ে ঘাটলায় বসে আছে। জিজ্ঞাসা করলেন, ওরা গেল কোথায়? নুরু বলল, সেই যে ডুব দিল, আর উঠছে না। দুলাভাই তাকিয়ে দেখেন পুকুরে বুড়বুড়ি উঠছে। ঝাঁপিয়ে পড়ে তলায় কিছু দূর গিয়ে
উঠে এসে পুকুর ঘাটে এক লোককে দেখতে পেয়ে তার পা জড়িয়ে ধরলেন। আমার শালারা ডুবে গেছে, বাঁচান বাঁচান। সেই লোক ডুব দিয়ে তুলল নবাবকে। সে তখন অজ্ঞান। ওদিকে পানি খেয়ে পেট ঢোল। কে একজন তাকে উপুর করে মাথায় নিয়ে বোঁ বোঁ করে খোঁড়াতে লাগল। পেটে চাপ লেগে পানি বেরিয়ে আসবে বলে ওই ব্যবস্থা। ওদিকে দুলাভাই চিৎকার করছেন, আরে আরও একজন তো আছে পানির তলায়, ওকে বাঁচান। ওদিকে রোববার, ছুটির দিন। আমরা কয় বোন দোতলার ঘরে বসে লুডু খেলছিলাম। জানালা দিয়ে দেখি নবাবকে মাথায় করে ঘোরাচ্ছে কারা, আর বিশ্ববিদ্যালয়ের ফেকা দারোয়ান এক লম্বা বাঁশ নিয়ে পুকুরে নেমেছে সুলতানকে খুঁজতে। বাঁশে যদি ঠেকে তো ডুব দিয়ে তুলবে। তখন শরৎকাল, পুকুরে থই থই পানি। নবাবকে ঘুরিয়ে টুরিয়ে মাটিতে শুইয়ে পেটের উপর নুন চাপা দিয়েছে। কেন কে জানে। সুলতানকে পাওয়া গেল অনেক দেরিতে। দুজনকেই নিয়ে গেল হাসপাতালে। তখনকার হাসপাতাল মিটফোর্ড। মেডিকেল কলেজটা বহু পরে পাকিস্তান আমলের ব্যাপার। তখন আমাদের বাসা ছিল ঢাকা ইউনিভার্সিটির দক্ষিণ দিকের গেট হাউসে। শুকনো মুখে বসে আছি, কখন ওদের নিয়ে সবাই ফেরে। মনে মনে প্রতিজ্ঞা করছি, এইবার ওরা ভালো হয়ে ফিরলে আর কোনোদিন ঝগড়া করব না। বেলা ৩টে নাগাদ বিপদমুক্ত নবাবকে নিয়ে ফিরলেন কয়েকজন। সুলতানকে নাকি কি একটা যন্ত্র দিয়ে শ্বাস ফেলাবার চেষ্টা করছে। মুখ ফুটে কেউ কিছু না বললেও বোঝা গেল সুলতানের অবস্থা ভালো নয়। ৪টের পরে সুলতানকে ফিরিয়ে আনল। আম্মু তো ব্যাকুল হয়ে নাম ধরে ডাকছেন আর কাঁদছেন। নানান মানুষে ঘর বোঝায়। কেউ বলে নুন চাপা দাও, ভালো হয়ে যাবে। কেউ বলে গরম ছাই দাও পিঠে। হাতের তলা পায়ের তলা তেল দিয়ে মালিশ করা হলো। কোথায় কি! ৯ বছর বয়সে নিরীহ ভালো মানুষ সুলতান মরেই গেল। পরে শুনেছি সুলতান আর নবাব পুকুরে নেমে লুঙ্গিতে বাতাস ভরে ফোকনা বানিয়ে সাঁতার কাটছিল। হঠাৎ নবাবের হাতের ফোকনা ছুটে যেতে সে ডুবে যাচ্ছে দেখে সুলতান নিজের ফোকনা ছেড়ে তাকে বাঁচাতে গেল। দুজনে সাঁতার কেটে তীরে আসছিল। এমন সময় হঠাৎ নবাবের গলা থেকে সুলতানের হাত ছুটে গেল। সুলতান ডুবে গেল, নবাবও ডুবল। কেউ কেউ বলে সুলতানের হার্ট ফেল করেছিল তখনই। অত কথা কি জানি। মৃত্যুশোক নেমে এলো আমাদের ভরা বাড়িতে। আব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই বিপদের সময়। কোথায় বেরিয়েছিলেন দাবা খেলতে। হঠাৎ একজন দেখে আব্বু কালাচাঁদ গন্ধবণিকের দোকানে ঢুকেছে। ওই দোকান থেকে 10 আনার লাড্ডু কিনবেন। ওটা প্রতি বছর বরাদ্দ ছিল আমাদের। মিষ্টি কেনা থামিয়ে তাকে টেনে নিয়ে যাওয়া হলো মিটফোর্ড হাসপাতালে। তখন সর্দার ভাই আমাদের বাইরের ঘরে থাকতেন আর সুলতান নবাবদের পড়াতেন। উনি এত আঘাত পেলেন যে কবিতা লিখলেন ওই মৃত্যু নিয়ে। ওরে ভাই সুলতান, কাদায়ে মোদের প্রাণ, কোন পথে কার কাছে গেলি। সেদিনও সকালবেলা একত্রে করিনু খেলা, লুকোচুরি কতক ঠেলা ঠেলি। মাস্টার ভাইয়েরে ঘিরে সকালে সন্ধ্যায় কিরে, আর কি করিবি না কোলাহল। নুরু ও নবাবর সাথে স্কুলে যাওয়া রিকশাতে ফুরায়ে গিয়েছে নাকি বল। রিনাও একটা কবিতা লিখেছিল, ওরে সুলতান ছেড়ে গেলে তুমি সোনার মাটির ঘর, মিলে গেলে তুমি মহাশূন্যে, রেখে গেলে শুধু ধড়। ওই ধড় শব্দটা আমার পছন্দ হয়নি একদম। সুলতানকে নিয়ে রিনার কবিতার আরও খানিকটা আমার মনে আছে। সেই সময় রিনার বয়স 13। ভাবতে অবাক লাগে, সেই হিসেবে লেখাটা কিন্তু বেশ। কিন্তু ধড় ছাড়াও আপত্তিকর একটা লাইন ছিল পরের দিকে। আমার আপত্তিটা রিনার রসবোধের কোনো এক অদ্ভুত তত্ত্বের জন্যেই, যা থেকে ও স্বপ্নে দেখির জায়গায় সাপ মেরেছি বা শার্ট এনেছি ভাবতে পারে। তার কবিতার শেষটুকু ছিল, কোন অজানার করুণ কাতর সুরে মিলে গেলে তুমি দূর হতে বহু দূরে, কোন দূর অলোকায়। চমৎকার নয় কি? এ জীবন মোর তোমারেই শুধু ফিরে ফিরে পেতে চায়। এটা ছিল তার পরের লাইন। 11 বছর বয়সের ডেপো আমি ওই লাইনটাকে সেই বয়সে প্রেমরসের লাইন হলো বলে মনে মনে নাকচ করেছিলাম। নবাব একটা গল্প লিখেছিল ছেলেবেলায়, রোগা পটকা আর মোটা 2 বন্ধু নিয়ে। একজনের নাম দিয়েছিল আলু,
ভালো নাম আলাউদ্দিন। আমি কলম চালিয়ে অন্য বন্ধুর নাম দিলাম রসুন, অর্থাৎ রওশনউদ্দিন। ঢের ফোঁপর দালালি করেছিলাম গল্পটার উপরে। বেশ একটা হাসির গল্প। তারপর সবুজ সংঘের মুখে মুখে গল্প বলার প্রতিযোগিতায় নাম দিয়ে ওই গল্প বলে দিব্যি ফার্স্ট প্রাইজ নিয়ে এলাম। নবাবের কাছে অবশ্য খুব কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম ওর গল্প ব্যবহার করেছি বলে। তখন আমি ক্লাস 10-এ পড়ি বোধ হয়। ফাহমিদা তখন নাচতো আমার গানের সঙ্গে। আমি পাহাড়ি ঝর্ণা ঝুম 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 নুপুর বাজাই, নাচতো প্রথম দিকে। তারপরে নাচতো সজনীল আয় ঝুমুর নাচের মেলাতে। তারপরে মাদল বাজে ঝুমুর সুরে সুরে পাহাড়পুরে। আরও পরে রবীন্দ্রনাথের ঝুলন কবিতা আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা এর আবৃত্তির সাথে নেচেছিল। ঢাকা কলেজের কি একটা অনুষ্ঠানে আতিকুল ইসলাম ওকে নিয়ে গিয়েছিল। শীতের হাওয়ায় লাগলো নাচুন, গানের সঙ্গে নাচবে বলে খুব হালকা গোলাপি, প্রায় সাদা গোলাপের মালা ওকে পরিয়ে দিয়েছিলাম মাথায়। আর ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে কার্জন হলে নেচেছিল আজি কমল মুকুল দল খুলিল। ওই লিনুও একবার একটা কবিতা লিখে বসল, ওই দিকে যেও না ভাই, বাগ মারবে থাবার খাই। খুব হেসেছিলাম সেই সময়, এখন মনে হচ্ছে মন্দ কি। আমাদের মেজদি ছিলেন বাড়ির মধ্যে অন্যরকম। বেশ লম্বা সেরেঙ্গে, বড়দির মতো ছোটখাটো নন। আব্বু আম্মু জ্যেষ্ঠ সন্তান বড়দিকে এমনই আদর দিতেন যে মেজদির ভিতরে বঞ্চনার একটা কষ্ট ছিল। কিন্তু ক্ষোভ নিয়ে গুমরাতেন না তিনি, মিটিয়ে নিতেন যেতে আসতে অকারণেই ছোটদের মাথায় চাঁটি কষিয়ে। সরে সরে থাকতাম। মেজদির রকমটাই ওরকম। পীড়নের ধরনে আমাদের ধরে নখ পুঁচিয়ে কেটে দিতেন, রক্ত বেরোয় প্রায়। পরে নবাব আবিষ্কার করেছিল মেজদির আদরই ওই রকম। অল্প বয়সের বিধবা মেজদি বড্ড ক্যাটক্যাট করতেন নিজের মেয়েদের সঙ্গেও, পেটাতেন ওদের ধরে ধরে। তারপর আদরও করেন কি করে? টেনে ধরে একজনকে বসাতেন সামনে, সরু দাঁতের চিরুনি দিয়ে জোরে জোরে আছড়ে বার করতেন উকুন। ও আহ, নড়লে চললে চড় থাপ্পড় চলত ফাঁকে ফাঁকে। নবাব একদিন হাসতে হাসতে বলল, বুঝলেন না, ওই উকুন বাছাই হলো মেজদির আদর। মেয়েগুলো ছিল হদ্দভূত, মাথা ভর্তি বুঝবুঝে উকুন। লেখা নাই পড়া নাই, কেবল ধিনিক ধিনিক। এই মেজদিও ছোটবেলায় একবার গান শিখতে বসেছিলেন রেনুরমার নামের এক শিক্ষিকার কাছে। গান পেলেন কাগাবা বলে মোরে আটরিয়া। খেপে গেলেন, আমার বেলায় কাকের গান, শিখবই না, যা। এগুলো আমাদের শোনা কথা। আরও শুনেছি স্কুলে নাকি একবার কলসি খাকে নিয়ে নেচে খুব নাম করেছিলেন। গান গাইতে গাইতে নাচ মানে ভাবনৃত্য। আর নাইরে বেলা নামলো ছায়া ধরণীতে, এখন চলরে ঘাটে কলসিখানি ভরে নিতে। পরে তাকে গাইতে শুনেছি, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল্লা মারে। কত যে ভেবেছি, বল্লা অর্থাৎ বলতা মারে কে, আকাশ? বড় হয়ে দেখি, ও খোদা, বল্লা মারে কোথায়, ও আকাশ বল আমারে। আমি তো অঙ্কে বেশিরভাগ সময় গোল্লা পেতাম, একবার পেয়ে গেলাম 14। তবু তো ফেল। আম্মু খুব বকলেন। দুদিন পরে মেজদির প্রগ্রেস রিপোর্ট এলে আম্মুর চেয়ারের পিছনে দাঁড়িয়ে দেখি সে পেয়েছে অঙ্কে 10। অমনি হাসি খেলে গেল মুখে। সরে পড়ছিলাম, কিন্তু ধরা পড়ে গেলাম আম্মুর চোখে। কি হাসি পাচ্ছে? পরপরই বললেন, হবেই না বা কেন, বড়জন পায় 10। আম্মুর বিচার ছিল ভালোই, দোষ করলে যুক্তি বিচার করতেন ঠিকঠাক। কিন্তু কতগুলো ব্যাপারে আম্মুর বিশ্বাস নিয়ে বড্ড ভুগতে হতো। যেমন একবার হয়েছিল, পরপর কদিন চৌকির নিচের কোণায় কে যেন পেচ্ছাপ করে রাখে। আম্মু রান্নাঘর থেকে দা আনলেন, দায়ের মাথা নিচু করে আছাড়ি আর দায়ের মাঝখানের গোল জায়গাটার দুদিক থেকে দুজন তর্জনী দিয়ে ঠেকিয়ে ঝুলিয়ে রেখে ঘটনার বিবরণ বললেন একজনকে। তার আগে দাকে সালাম করে বলা হলো, হত্তেক দিস, অর্থাৎ মনে হয় সত্য নির্দেশ দিস। এরপর এক একজনের নাম 3 বার করে বলা হতে লাগল। কপাল আমার নাম একবার বলা হতেই দা ঘুরতে শুরু করল। অমনি সাব্যস্ত হলো কীর্তিটা আমার। কেঁদে কোকিয়ে কিছুতেই সে কথা ফেরানো গেল না।
অথচ আমি জানি আমি নির্দোষ। নানা রকমের টুকটাকে আম্মুর মহাবিশ্বাস ছিল। ঘটি চালান, বাটি চালানের যত সব বিবরণ শুনতেন চাঁদের নানি, বেগমের মা এইসব নামের ঢাকাইয়া কাজের মেয়েদের কাছ থেকে। কোনো কিছু চুরি গেলে ঘরের লোকেই নিয়েছে কিনা পরীক্ষা করবার জন্য সন্দেহভাজন লোককে পোড়া চাল খেতে দেওয়া হতো। চাল খেতে গিয়ে গলা শুকিয়ে পানি খেতে চাইলেই বোঝা যেত, হ্যাঁ, সন্দেহ একদম ঠিক, চোর ধরা গেছে। চাঁদের নানি, চাঁদের মা, সালামের মা, বেগমের মারা একেবারে আত্মীয়র মতন হয়ে গেছিল আম্মুর। অনেক বড় হয়ে দেখেছি দুপুরবেলায় বাড়িতে এসেছে তারা। আম্মুর দুপুরের ঘুমের সময় আমাদের চলাফেরা ছিল পা টিপে টিপে। আর সালামের মা এসেই এক নাগাড়ে বলতে থাকতো, আফা ঘুমাইছেননি, আফা ঘুমাইছেননি। আম্মু ধড়বড়িয়ে উঠে দিব্যি বলতেন, না না ঘুমাইনি, একটু চোখ লেগে গিয়েছিল। সরে গিয়ে হাসতাম আমরা, যেন ঘুমিয়ে থাকলে কেউ ঘুমিয়েই জবাব দিতে পারে, হ্যাঁ আমি ঘুমিয়ে আছি। লেখাপড়াতে গোল্লা পাওয়াটা যে খুব অপমানকর ব্যাপার এ বিষয়ে খুব টনটনে জ্ঞান ছিল নুরুর। তখন নতুন ভর্তি হয়েছে সেন্ট গ্রেগরিজ স্কুলে ইনফ্যান্ট ক্লাসে। অঙ্ক ভালো পারে বলে স্যার খুব ভালোবাসেন। একদিন হয়েছে কি, ভুল হয়ে গেছে অঙ্ক। স্যার আর কি করবেন, গোল্লা দিয়েছেন। নুরু খাতায় গোল্লা দেখে এক ধাক্কা দিয়ে চেয়ার শুদ্ধ স্যারকে উল্টে ফেলে দিয়েছে। স্যারও রেগে মেগে উঠে ওকে মারতে হাত উঠিয়ে মুখের দিকে চেয়ে দেখেন ও তখনও রাগে ফুঁসছে। ছেলে মানুষই ঠোঁট ফোলানো রাগ দেখে স্যার ওর মনটা বুঝতে পেরে হেসে ফেললেন। নুরুটা বরাবরই গোঁয়ার। আমাদের বাড়ির মধ্যে একমাত্র ওর গলায় সুরের নাম নেই। থাকবে কি করে, যা ভ্যা ভ্যা করে চিল্লাতো জেদের চোটে। চাংখারপুলের দিকটায় ইউনিভার্সিটি গেট হাউসে থাকতে রোজ রাতে নুরুর চিল্লানি উঠত। আম্মু হাঁপসে গিয়ে আব্বুকে বলতেন, নেন ধরেন। আব্বু বেচারি ওকে নিয়ে পায়চারি করতে করতে শিয়ামলের আমতলা সংলগ্ন আর্টস বিল্ডিংয়ের বারান্দাতে চলে যেতেন। সেখানে কিছু বেঞ্চি রাখা ছিল সার করে। একবার একটানা কান্নায় বিরক্ত হয়ে আব্বু ওকে কোল থেকে নামিয়ে দিতেই সে বেঞ্চিতে মাথা ঠুকে কেঁদে চলল। কপালে আঘাত লেগে তো ফুললই, সামনের উপর পাড়ির দুটো দাঁতে এমন লাগল যে দাঁত দুটো ক্রমেই মরে গিয়েছিল। পড়ে যাবার আগ পর্যন্ত দাঁত দুটো কালো হয়ে থেকে ওই রাগের সাক্ষ্য দিয়েছে। ওই গেট হাউসে থাকতেই আর একটু বড় হলে একদিন নুরুকে বড় কঠিন একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। যাওয়া আসার পথে কে যেন তাকে জিজ্ঞেস করেছিল, তোমার বাবা ইউনিভার্সিটিতে কি কাজ করেন? ও তো ভেবে পায় না যে কি কাজ তিনি করতে পারেন। বাড়িতে দেখে বাবুলাল জমাদার আসে, ড্রেন পরিষ্কার করে, উঠোন ঝাড় দেয়। নুরু অনেক ভেবে চিনতে শেষে বলল, আব্বু বোধহয় ইউনিভার্সিটিতে ঝাড়ু টাড়ু দেয়। আব্বু আমাদের কখনোই বকাঝকা করতেন না। নুরুকে বলতেন বাকলা, মানে পাগলা। নবাবকে বাক্সোনারি। ছেলেদের ভালোবাসতেন বেশি, তাই ওদের নিজের ধারায় গড়ে তুলতে চাইতেন। তখন টেক্সটবুক কমিটি থেকে পাঠ্য বই নির্ধারিত হতো। আব্বুর কাছে অঙ্ক, জ্যামিতি, ব্যাকরণ, রচনা ইত্যাদির বই আসত বাছাইয়ের জন্য। আব্বু অঙ্ক, জ্যামিতি, অ্যালজেব্রার বইগুলো নবাবদের দিয়ে বলতেন, দেখ তো ভুল টুল বার করতে পারিস নাকি। আমাকে দিতেন ব্যাকরণ আর রচনার বই। পরমোৎসাহে ভুল বার করবার চেষ্টা করতাম আমরা। এই ছিল তার শেখাবার কৌশল। বাড়ির মধ্যে আমার আর সেজদির মধ্যে উনি সাহিত্যের ঝোঁক লক্ষ্য করেছিলেন। তাই ওর প্রথম প্রবন্ধের বই সঞ্চরণের এক কপি দিয়েছিলেন বিনু ও মিনুকে। সেজদিন ডাকনাম বিনা, যদিও সেটা থেকে গেছিল পোশাকি হয়ে। ভাইয়া নাকি ছোটবেলায় পিঠাপিঠি নতুন বোনটির নাম দিয়েছিলেন ভোটলা। ওইটাই হয়ে গেছিল সেজদির চালু ডাকনাম। আর আমার মিনু নাম, সেও কাহিনী। জন্মের পর আমার ছোট্ট মুখের মধ্যে চোখ দুটিই নাকি ছিল বড় বড়। তাই কে একজন এসে দেখে আম্মুকে বলেছিল, ওর নাম রাখুন মীনাক্ষী, কিরকম মাছের মতো টানা টানা চোখ। সেই মিন থেকে মিনা, তার থেকে মিনু। উকার যোগ হতো আদরে। আম্মু, বড়দি, মেজদি বেশিরভাগই মিনা ডাকতেন। কদাচিৎ আদর জাগলে মিনু। পরে একসময় উকারটা হয়ে দাঁড়ালো সম্মানজনক। আমার ছোট ভাই বোনেরা, এমনকি মেজদির মেয়েরাও আমাকে ডাকত মিনু। কিন্তু কখনো কেউ মিনা বলে ফেললে
অন্যরা ছুটে এসে নালিশ করত, আপনাকে না ও মিনা বলেছে। আমিও চোখ গরম করতাম। মিনু ডাকলেও আপনি করে বলবার নিয়ম বলবৎ ছিল। আমাদের বাড়ির এই একটা ব্যাপার, ছোটরা বড়দের আপনি বলবে। আম্মু আব্বুকে আপনি, মেজদি বড়দিকে আপনি, আমি সেজদি পর্যন্ত আপনি বলেছিলাম, কিন্তু রিনাকে আপনি বলতে বড্ড মানে লাগত। তার উপর এক সমস্যা দেখা দিল, আড়ি হলে প্রথম দিন যখন কথা বন্ধ তখন তো সুবিধা নেই, তারপরের দিন চলে গেলে কি হবে? উসখুস করতে করতে শেষে ভাষা তৈরি হয়ে গেল প্রয়োজনের তাগিদে। একজন যেন শোনে, বৃষ্টি আসছে, জানলা বন্ধ করতে হবে। এই যে শুনছে, পেন্সিলটা একটু আমাকে দিক না কেউ। শেষদির সঙ্গে রিনার আড়ি, রিনার সঙ্গে আমার আড়ি। শেষদি তো কবেই মারা গেছেন। রিনার সঙ্গে আমার কিন্তু আড়ি কয়েক বছর আগেও পর্যন্ত ভাঙেনি। শুনছে, দেখুক দেখুক, শুনুক, করুক বলুক, এমনি করেই চলেছে ওর মৃত্যু পর্যন্ত। লোকজনের সামনে বেকায়দায় পড়তে হতো, তবে ফোনে কথা চলত। নিজে কিন্তু মিলিকে দিয়ে আমাদের পুরনো ছবিগুলো পাঠিয়ে দেবে।